সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। আমরা বেশ কিছুদিন ধরে টানা বিপিএল নিয়ে কথা বলছিলাম, আজও একটু বলবো। তার পাশাপাশি আমরা জাতীয় দলের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, কারণ বিসিবি শেষ পর্যন্ত বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখন টেস্ট অধিনায়ক নেই, আগামীতে আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খুব শীঘ্রই আমরা টেস্ট সিরিজ খেলবো নভেম্বরে। সেই সিরিজের আগে যেহেতু টেস্ট অধিনায়ক নির্ধারণ করতে হবে, সেটা নিয়েও একটু আমরা আলোচনা করব। এবং শুরুটা করতে চাই নিশ্চিতভাবেই বিপিএল দিয়ে আজকের আলোচনাটা আসলে কি, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চিতভাবে জেনে গেছেন যে এশিয়া কাপ যখন শেষ হলো, তার পরবর্তী সময়ে পাকিস্তানের পক্ষ থেকে বা পিসিবির পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে এখন যতদিন না আসলে পিসিবি ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট হচ্ছে, ততদিন বিদেশি যে লিগগুলো আছে, আইপিএলে তো তাদের ক্রিকেটার খেলতে পারে না, এর বাইরে যে লিগগুলো আছে সেখানে বাবর আজম বলুন, শাহিন শাহ আফ্রিদি বা যাদের কথাই বলুন না কেন, তাদেরকে এনওসি দেওয়া হবে না। এইটাতে কিন্তু সবচেয়ে বড় প্রভাবটা পড়তে যাচ্ছিল বিপিএলের ওপর। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, বিপিএলে যদি আপনি সব দল মিলে 6টা দল যদি আপনি চিন্তা করেন, 6টা দলে যদি 10 জন করে বিদেশি ক্রিকেটার মিলে আপনি যদি 60 জন ক্রিকেটার চিন্তা করেন, সেখানে অন্তত 35 থেকে 40 জন ক্রিকেটার থাকবে হচ্ছে পাকিস্তানের। সো স্বাভাবিকভাবেই এই বিপিএলে যেহেতু ওই ডিসেম্বর জানুয়ারির যে একটা স্লট আছে, এসএ টি20, আইএল টি20, বিগ ব্যাশ, এইসবের কারণে কিন্তু পাকিস্তানিদের উপর খুব বেশি আমাদের নির্ভর করতে হয়। যখন আপনি পাকিস্তানি ক্রিকেটারদের পাবেন না, তখন আপনার বিপিএলটা কীভাবে চালাবেন, আপনি কাদেরকে বিদেশি ক্রিকেটার হিসাবে খেলাবেন, সেটা নিয়ে কিন্তু একটা সংশয়ের জায়গা ছিল, বা অনেকে কিন্তু এটা নিয়ে আলোচনা করছে। এবং মাঝখানে যখন ফারুক ভাইয়ের সাথে যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল, তিনি বলছিলেন যে আমি আসলে খুব বেশি সমস্যাটা দেখি না, কারণ তার বিশ্বাস অন্যান্য দেশ থেকে এসে ওই জায়গাগুলো পূরণ করবে। কিন্তু কথা হচ্ছে, পাকিস্তানের তো লিমিটেড কিছু প্লেয়ার আছে যারা কিনা বিপিএলের বেশ ভালো মানের ক্রিকেটার। আপনি ইফতেখার আহমেদের কথা বলতে পারেন, আপনি নওয়াজের কথা বলতে পারেন, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি গতবার খেলে গেছেন, ফাহিম আশরাফ, আরও বেশ কিছু ক্রিকেটার যারা আছেন, যারা মোটামুটি নাম করা ক্রিকেটার আছেন। তাদেরকেও যদি আপনি না পান, সেক্ষেত্রে তো আসলে তাদের জায়গাগুলো কারা ফিল আপ করবেন? কারণ আপনার তো অলরেডি ওই আইএল টি20 বলুন, এসএ টি20 বলুন, কিংবা হচ্ছে বিগ ব্যাশ, এই টুর্নামেন্টের নিলামগুলো তো হয়ে গেছে। সো ক্রিকেটার যাদেরকে আপনি এক্সপেক্ট করতেন, তারা মোটামুটি দল পেয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে তাদের খেলাগুলো। সো ওই টেনশনটা ছিল যে এবার তাহলে আসলে কী হবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। সো যতটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে বিসিবি পিসিবির সঙ্গে সরাসরি আলোচনা করেছে, এবং যেহেতু সাম্প্রতিক সময় পিসিবির সঙ্গে বিসিবির সম্পর্কটা বেশ ভালো, সেক্ষেত্রে যতটুকু নিশ্চিত হওয়া গেছে, মোটামুটিভাবে মৌখিকভাবে পিসিবি রাজি হয়েছে যে বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়া হবে। তার মানে হচ্ছে এটা কিন্তু অবশ্যই বিপিএলের জন্য বেশ ভালো একটা খবর, বড় একটা খবর। কারণ আপনি ওই 30-40 জন ক্রিকেটারকে পাচ্ছেন, পাশাপাশি আরও কজন ক্রিকেটারকে বাইরে থেকে ধরে নিয়ে আসতে পারলে আপনি আসলে বিপিএলটা আয়োজন করতে পারবেন। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় খবর, যে পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল খেলতে আসছেন, এটা যেটা বললাম। এবং বিপিএলের বাইরে যে আমরা যে দুটো ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ব্যাটিং কোচ এবং হচ্ছে টেস্ট অধিনায়ক। ব্যাটিং কোচ নিয়ে আমরা একটু আগে কথা বলি, যেটা হচ্ছে যে আপনি যদি সাম্প্রতিক সময়গুলো দেখেন, বেশ কয়েকটা সিরিজে 4-5টা সিরিজ আপনি বিশেষ করে বলতে পারেন, বিশেষ করে ওই 2024 নভেম্বর ডিসেম্বরের পর থেকে যদি আপনি বাংলাদেশের জাতীয় দলের খেলা দেখেন, সেক্ষেত্রে ব্যাটিংটা অনেক বেশি সমস্যা হচ্ছে। প্রত্যেকটা সিরিজে, প্রত্যেকটা ম্যাচেই হয়তো 1-2টা আমরা গ্লিমস বা 2-1টা ভালো পারফরমেন্স দেখছি, কিন্তু আপনি যদি ওভারঅল যদি আপনি ব্যাটিং ইউনিটের পারফরমেন্স খেয়াল করেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারছেন। আপনি যদি এই যে এখন যে সিরিজটা চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা আপনি বলতে পারেন যে উইকেটটা যদি একটু কঠিন, ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে, এটাই তো স্বাভাবিক, তারা রান করবেন না, এটা হয়তো ঠিক আছে। কিন্তু আপনি যদি আফগানিস্তান সিরিজের কথা বলেন, আপনি শেষ ম্যাচে আপনি 100 রানে করতে পারেননি, আর বেশিরভাগ ম্যাচগুলোতে আপনি প্রত্যাশিত রান করতে পারেন। সো স্বাভাবিকভাবে ব্যাটিংটা নিয়ে প্রশ্ন। আপনি যদি এশিয়া কাপের কথা বলেন, আপনি পাকিস্তানের বিপক্ষে 30-35 এরকম একটা রান চেস করতে হতো, সেটা করতে পারেননি। ভারতের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারেননি। শুধুমাত্র একটা ম্যাচে আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটাতে আমরা খুব ভালো ব্যাটিং করেছিলাম।
সো স্বাভাবিকভাবেই লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশের ব্যাটিংটা একটা বড় সমস্যার নাম, এবং বাংলাদেশে যেহেতু স্পেশালিস্ট ব্যাটিং কোচ নেই, সে কারণে আসলে ব্যাটসম্যানদের টেকনিক, মানসিক দক্ষতা বা অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেইটা নিয়ে আসলে কাজ করার খুব বেশি সুযোগ হয়নি। এই সময়টাতে আপনি যদি দেখেন, থিলান সামারাভিরা ছিলেন একটা সময়, তার পরবর্তীতে নীল ম্যাকেঞ্জি, অ্যাশোয়েল প্রিন্স, ডেভিড হেম কাজ করেছেন, যদিও তার কাজে সন্তুষ্ট ছিল না বেশি, এবং তাকে পরবর্তী আবার হাই পারফরমেন্সে পাঠিয়ে দেওয়া, এবং পরবর্তীতে নিক পোথাস কিছুদিন সহকারী কোচ যিনি ছিলেন তিনি ব্যাটিংটা দেখেছেন, সেটাও তিনি তো তারপর চলে গেলেন। এবং ওই ডিসেম্বর থেকে, যেটা নভেম্বর ডিসেম্বরের কথা বলছি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সফর, সেই সফর থেকে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা দেখছেন বাংলাদেশের কোচ, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু তার সময়টাতে কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বেশি অবনতি হয়েছে বলে, আমি যদি লাস্ট 1-2 বছরের যদি চিন্তা করি, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংয়ের অবনতিটা অনেক বেশি হয়েছে। সো সেই কারণেই বিসিবি চিন্তা করেছে আমাদের একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ দরকার। এখন তিনি কে হবেন সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। যতটুকু জানা যাচ্ছে, যে খোঁজ নিয়ে জানা গেছে যে অস্ট্রেলিয়ান একজনের সাথে কথা বলছেন, আরও দু একটা দেশের আছে, তবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন অস্ট্রেলিয়ান একজন। তিনি সাবেক ক্রিকেটার স্বাভাবিকভাবে, এবং রিসেন্ট না একদম, আপনি যদি বড় চিন্তা করেন 2000 পরবর্তী সময়ে খেলেছেন তিনি। এবং ক্রিকেটারের নামটা, মানে কোচের নামটা আমি স্বাভাবিকভাবেই প্রকাশ করতে পারছি না, কারণ আমি এখনও নিশ্চিত না তিনি কিনা। যতটুকু সূত্র বলছে যে খুব সম্ভবত এমন হতে পারে, আমার কাছে 2জন ক্রিকেটারের নাম আছে বা 2জন কোচের নাম আছে, সেক্ষেত্রে একজন খুব সম্ভবত অলরাউন্ডার এবং আরেকজন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন। সো এই 2জনের মাঝে কেউ একজন হবেন এটা, এবং সিদ্ধান্তটা যেটা হবে যে আজকে রাতেই আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশে ফিরবেন, এবং ফেরার পর কালকে খুব সম্ভবত একটা বোর্ড মিটিং হবে, সেখানেই ব্যাটিং কোচের ব্যাপারটা চূড়ান্ত হবে। এবং পাশাপাশি ওই ব্যাটিং কোচের পাশাপাশি, এবং কারণ বিসিবির প্ল্যানটা হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের আগে যে কোনোভাবে হোক ব্যাটিং কোচ আপনাকে চূড়ান্ত করতে হবে বা নিয়োগ দিতে হবে। এবং আপনি যদি যে টেস্ট অধিনায়কের কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার যদি মনে থাকে, লাস্ট যে শ্রীলঙ্কা সফরটা আমরা করেছিলাম টেস্টের, মানে টেস্ট খেলেছি ওই সিরিজটাতে আমরা, ওই সিরিজের সময় কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন, এবং স্বাভাবিকভাবে যেহেতু মাঝখানে যদি বাংলাদেশের টেস্ট ছিল না, টেস্ট অধিনায়কের আসলে প্রয়োজন হয়নি, যেহেতু আমরা আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলবো, এবং আপনাকে নিশ্চিতভাবে একটা অধিনায়ক চূড়ান্ত করতে হবে, যে নভেম্বরে যেহেতু সিরিজটা হবে। এবং কালকে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে, যে টেস্ট অধিনায়ক আসলে কে হচ্ছেন। সেক্ষেত্রে হয়তো 2-3টা নাম আপনি আলোচনা করতে পারেন, মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারেন, লিটন দাসের কথা বলতে পারেন, এই 2টা নামই হয়তো খুব সবচেয়ে বেশি সামনে আসতে পারে। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মিরাজের যে পারফরমেন্সটা, সেটার ওপর নির্ভর করে মনে হয় না যে তিনি আসলে টেস্ট অধিনায়কত্বটা পাবেন। এবং আরেকটা গুঞ্জন আছে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্তকে আবারও টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য। তিনি তাকে বোঝানোর চেষ্টা করবেন, হয়তো কালকে যখন আসবেন তারপরে যখন কথা হবে তাকে রাজি করানোর চেষ্টা করা হবে, হয়তো এরকম একটা আলোচনা আছে বা আলোচনা চলছে, যেখানে শান্তর সঙ্গে তাদের কনভারসেশনটা হবে, তিনি শুধুমাত্র টেস্ট ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এবং শান্ত আসলে রাজি হবেন কিনা সেটা আমরা এখনও নিশ্চিত না, জানিও না। সো এইটা একটা আলোচনার বড় পয়েন্ট থাকবে আগামীকাল। এবং এই ব্যাপারগুলো আসলে, আর যদি সেটা না হয়, শান্ত যদি কোনোভাবে না হয়, সেক্ষেত্রে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে লিটন দাস হয়তো বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হয়ে যেতেও পারেন। কারণ আপনি যদি খুব বেশি অপশন আসলে আপনার জাতীয় দলের নেই যে আপনি অধিনায়ক বানাবেন, সেক্ষেত্রে যে লড়াইটা হওয়ার কথা ছিল মিরাজ এবং লিটনের, সেটা মিরাজ এই আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে ধরনের ক্যাপ্টেন্সি করেছেন, তাদের কিছু পারফরমেন্সের ব্যাপার ছিল, অন্যান্য কিছু ব্যাপারও আছে, সে কারণে হয়তো তাকে আসলে খুব বেশি প্রাধান্য দেওয়া হবে বলে আমার কাছে মনে হয় না। এই 3টা ব্যাপার আমার কাছে ছিল, আপাতত আসলে আমরা এটা জানানোর চেষ্টা করলাম। কালকে হয়তো যখন বোর্ড মিটিংটা হবে, তারপর হয়তো আমরা ফাইনাল যখন রেজাল্টটা পাবো, ফাইনাল ডিসিশনগুলো পাবো, তখন হয়তো আমরা আপনাদেরকে আরও বেশ ভালোভাবে আলোচনা করতে পারবো বা তথ্য জানাতে পারবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।